শুরুতে আমরা জন ব্রিজার নামের এক লোককে দেখতে পাই। সে পেশায় একজন সেফ ব্রেকার, মানে যে কোনো ধরনের সিন্ধুকের লকই সে খুব সহজে খুলে ফেলতে পারত। জনের একটা মেয়ে আছে। এই পৃথিবীতে সে তার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর জন তার মেয়েকে কথা দিয়েছিল যে আমি আর কখনো এই খারাপ কাজ করব না। তবে সে আজকে শেষবারের মতো আরো একবার চুরি করতে যাচ্ছে। তবে এটা কিন্তু যে সে চুরি নয় বন্ধুরা, প্রায় $35 মিলিয়ন স্বর্ণ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তারা এই স্বর্ণগুলো চুরি করছে ইতালিয়ান গ্যাংস্টারদের কাছ থেকে। মাত্র এক সপ্তাহ আগেই নাকি তারা এই সোনাগুলো চুরি করেছিল। চুরির আগে তাদের একটা মিটিংও হয়, যেটা জন আগে থেকে জানতো। মিটিংটা হয়েছিল ফিনিশ শহরে, আর জন সময় মতো নিজের টিম নিয়ে সেই শহরে পৌঁছে যায়। জনের টিমে ছিল 6 জন সদস্য। এই লোকটার নাম চার্লি, আর এই পুরো পরিকল্পনার মাস্টারমাইন্ড কিন্তু সেই। অনেক আগে থেকে চার্লি জনকে নিজের বাবার মতো মনে করে। এই লোকটার নাম ন্যাপস্টার। সে আইটিতে অত্যন্ত দক্ষ, যে কোনো ভবনকে স্ক্যান করে তার সমস্ত তথ্য বের করে আনতে পারত। আর ইনি হলেন হ্যান্ডসাম, যে আবার গাড়ি চালাতে এক্সপার্ট। এরপর ছিল লেফট ইয়ার, সে মুহূর্তের মধ্যে যে কোনো বিস্ফোরণ ঘটাতে পারত। সেই জন্য হলো স্টিভ, যে ঘটনা আসতে লেগে পুরো বিষয়টিকে বাস্তবায়ন করত, মানে পুরো কাজটাকে তদারকি করা আর সেটাকে সময় মতো শেষ করা ছিল তার কাজ। তারা ভবন থেকে স্বর্ণ চুরি করবে, এটা ছিল পুরো পানির ওপরে। আর স্বর্ণগুলো ছিল ভবনের দ্বিতীয় তলায়, যেখানে আগে থেকে সমস্ত গ্যাংস্টাররা উপস্থিত ছিল। এই কারণে স্টয় প্রথমে পৌঁছে যায় নিচ তলায়, আর তার টিমের বাকি 5 জন সদস্য বোটে করে ওই বাড়ির নিচে যে সুড়ঙ্গ ছিল সেখানে পৌঁছে যায়। এরপরই তো ন্যাপস্টার প্রথমে পুরো ভবনটাকে ভালো করে স্ক্যান করে নেয়, আর জানতে পারে যে স্বর্ণে ভরা সেই সিন্দুকটি ঠিক কোন জায়গায় রাখা আছে। এরপর সে দ্রুত ওই লোকেশন সম্পর্কে স্টিভকে জানিয়ে দেয়, যে আগে থেকে নিচতলায় ওত পেতে বসে আছে। স্টিভও সঙ্গে সঙ্গে সিলিং এর ঠিক ওই জায়গায় একটা ডায়নামাইট লাগিয়ে দেয়, আর নিচের সুড়ঙ্গে যারা ছিল তারাও ঠিক একই জায়গায় ডায়নামাইট লাগিয়ে দেয়। মূলত এখান থেকে স্বর্ণভর্তি ওই সিন্দুকটি নিচতলা থেকে তাদের সুড়ঙ্গে এসে পড়বে। এরপর সমস্ত প্রস্তুতি শেষ করে তারা বিস্ফোরণ ঘটনা মাত্রই তো সিন্দুকটি প্রথমে দোতলা থেকে নিচতলা, আর তারপর নিচতলা থেকে সরাসরি পড়ে। আর গ্যাংস্টাররা কিছু বুঝে ওঠার আগেই তো ওই স্বর্ণভর্তি সিন্দুকটা নিয়ে তারা বোটে করে ওখান থেকে পালিয়ে যায়। তবে বোটে তখন মাত্র 2 জন ছিল, হ্যান্ডসাম, রব আর তার একজন সঙ্গী। কারণ গ্যাংস্টাররা তো এত সহজে তাদের পিছু ছাড়বে না। আর সত্যি সত্যি দেখা যায় কিছুক্ষণের মধ্যে গ্যাংস্টাররা তাদেরকে ফলো করতে শুরু করে, কিন্তু তারা এটা অলরেডি আলাদা প্ল্যান করে ফেলেছে। সিন্দুকটি যখন দোতলা থেকে নিচে পড়েছিল তখন ওটা সরাসরি তাদের বোটে গিয়ে পড়েনি, ওটা গিয়েছিল একদম পানির নিচে। আর বোটে এখন যে সিন্দুকটা আছে তার মধ্যে কিছুই নেই। এদিকে তো পানির নিচে আমরা বাকি 4 জনকে দেখতে পাই, তারা অলরেডি সিন্দুকের কাছে পৌঁছে গিয়েছে। তাদের হাতে আছে মাত্র 7 মিনিট। এর মধ্যে তাদেরকে সিন্দুকটি খোলার চেষ্টা করতে হবে, আর তা না হলে পুলিশ সেখানে পৌঁছে যাবে। তবে জন তো এইসব কাজে এক্সপার্ট, তাই সে খুব দ্রুতই সিন্দুকটি খুলে ফেলে, আর সমস্ত স্বর্ণের বারগুলোকে খুব দ্রুত এমনিসদের ব্যাগে ভরে ফেলে। ঠিক ওই সময় আবার পানির ওপরে পুলিশ চলে আসে। তবে তারা নিচে নেমে তদন্ত শুরু করার আগেই জন তার পুরো টিম নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে সে গ্যাংস্টাররা বোটে থাকা যে 2 জনের পিছু করছিল তারাও তাদেরকে ধরতে পারে না। গ্যাংস্টারদের চোখ ফাঁকি দিয়ে ঠিকই তারা 2 জন পরে টিমের সঙ্গে এসে যোগ দেয়। আর এইভাবে একটা দুর্দান্ত চুরি প্ল্যানকে তারা সবাই মিলে সফল করে। একটা সেফ জায়গায় যাওয়ার এই খুশিতে সবাই একটু ড্রিঙ্কস করে। তো এই স্বর্ণের টাকা দিয়ে কে কি করবে সেটা নিয়ে ডিসকাস করতে থাকে, কিন্তু স্টিভ সেখানে একদম চুপচাপ ছিল। এরপর যখন তাকে জিজ্ঞেস করা হয় সে কি করবে, তখন সে একটু মজা করে বলে যে আমি চিন্তা করছি তোমাদের সবার এই প্ল্যানটাকে আমি চুরি করে নেব। আসলে তাদের এই চুরির সব থেকে বড় মাস্টারমাইন্ড হলো চার্লি, যার কারণে কোনো প্রকার ভুল করা ছাড়াই তারা এত টাকা স্বর্ণ চুরি করতে পেরেছে। এরপরই তারা স্বর্ণের বারগুলোকে নিয়ে গাড়িতে করে অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তাদের গাড়িটা যখন বরফে ঘেরা একটা ব্রিজের উপরে গিয়ে পৌঁছায় তখন দেখতে পায় অপর প্রান্ত থেকে একটা গাড়ি তাদের সামনে এগিয়ে আসছে। এরপর ওই গাড়িটা যখন তাদের সামনে এসে থামে ঠিক তখনই স্টিভ বন্দুক বের করে তার এক সঙ্গীর মাথায় ধরে, যে আবার ড্রাইভার সিটে বসেছিল। আর অন্য একটা গাড়িতে যারা ছিল তারা সবাই স্টিভের লোক। এরপর তো তারা নেমে সবাই ওই স্বর্ণের বারগুলোকে গাড়ি থেকে বের করে নেয়। এরপর স্টিভও গাড়ি থেকে নেমে যায়, কিন্তু জন তাকে আটকানোর চেষ্টা করলে স্টিভ তাকে সেখানে গুলি করে দেয়। তবে সে বাকিদেরকে গুলি করার আগে ড্রাইভিং সিটে বসে থাকা রব গাড়িটাকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের সামনে আরেকটি গাড়ি থাকার কারণে রব তার গাড়িটিকে নিয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে সোজা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এদিকে স্টিভ তো ক্রমাগত ওপর থেকে তাদের উপর গুলি চালিয়ে যাচ্ছে। তবে তাদের মধ্যে আগে থেকে পানির মধ্যে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন ছিল, তাই তারা কেউ পানি থেকে না উঠে সেখানে চুপচাপ বসে থাকে। আর স্টিভ যখন দেখে যে অনেকক্ষণ ধরে তারা কেউ ওপরে আসছে না, তখন সে ভাবে যে হয়তোবা কেউ আর বেঁচে নেই, তাই সে আর ওখানে না দাঁড়িয়ে থেকে দলবলকে নিয়ে চলে যায়। কিন্তু একটু পরে দেখা যায় জন ছাড়া তাদের টিমের বাকি সবাই জীবিত ছিল, আর চার্লি তো জনের মৃত্যুতে প্রচন্ড ভেঙে পড়ে। এরপরে তো ওই ঘটনার পরও আরো একটা বছর চলে যায়। চার্লি আর তার টিম তো এখনো স্টিভের করা ওই বিশ্বাসঘাতকতার কথা ভুলতে পারছে না, তাই তারা যে কোনো ভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাচ্ছে। চার্লি একটা সূত্রের মাধ্যমে জানতে পারে যে স্টিভ নাকি এখন লস অ্যাঞ্জেলেসে থাকে, আর সে 1000 টনেরও বেশি ওজনের একটা সিন্দুক বানিয়েছে, আর ওই সিন্দুকটি নাকি কেউই খুলতে পারবে না। তবে জনের মেয়ে স্টেলা তো তার বাবার মতোই এসব সিন্দুক খোলার ব্যাপারে বেশ এক্সপার্ট, তবে সে কিন্তু কোনো চুরির সঙ্গে যুক্ত না, সে উল্টো সরকারের হয়ে কাজ করে। এরপর একদিন দেখা যায় চার্লি গিয়েছে স্টেলার কাছে।